আপনি ঠিক আছেন? আসুন, আমার সাথে আসুন। ভেতরে আসুন। কি হয়েছে আপনার? আয়েশা কি চলে গেছে? আপনার প্রেমিকা? আমার সব। আপনাকে দেখে অসুস্থ লাগছে। আপনার আত্মীয় কাউকে ফোন দেব? না না, কাউকে ফোন দেওয়ার দরকার নেই। আপনি কি শিওর? আপনাদের কাছে এমন কোনো ওষুধ আছে যেটা খেলে কষ্ট থাকবে না? আচ্ছা, আসুন আপনার সাথে বসে আমি একটু কথা বলি। ভেতরে আসুন। আমার অনেক দিনের একটা স্বপ্ন আছে। কি স্বপ্ন? ড্রিম ড্রিম সুন্দর একটা স্বপ্ন। ভাবো একবার, পুরো দেশ একসাথে, ছোট বড় শিশু বৃদ্ধ সব জায়গায় যেন উৎসব। গ্রিক, আর্মেনিয়ান, বিলিভার নন সার্কাসিয়ান, উত্তরের মানুষ, ফেনার সাপোর্টার কিংবম সাপোর্টার, বেসিক টাচ সাপোর্টার, সব ফ্যানরা একসাথে। আর এটাই হচ্ছে আমাদের সুপার পাওয়ার। আরে সুপার পাওয়ারের কথা বাদ দাও, আমরা খুশি থাকলে সব ঠিক। তোমাকে বারবার বলেছি, কিন্তু তুমি কিছুই বুঝতে পারছো না। আমাদের সাথে আসলে কেউ কিছুই করছে না। এর জন্য আমরা নিজেরাই দায়ী, বুঝতে পেরেছো? আমরা নিজেরাই দায়ী। বোঝা গেছে? বুঝতে পেরেছি। দেখো, চিয়ার্স ভাই। থ্যাংক ইউ ব্রাদার। আমাদের টেবিলে আসুন। হ্যাঁ, আসুন, বসুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাহ, Hep sen mi ağladın? Hep sen mi yandın? Ben de gülemedim yalan dünyada. Sen beni gönlünce mutlu mu sandın? Ömrümü boş yere çalan dünyada. Ah yalan dünyada, yalan dünyada, yalandan yüzüme gülen dünyada. বিষয়টা হলো, আমার অনেস্ট থাকা উচিত ছিল। দোষ আমারই, কিন্তু আয়েশারও দোষ আছে। আয়েশার কি দোষ? একজন মানুষের এত সুন্দর হওয়া ঠিক না। সে অনেক সুন্দরী নাকি? অনেক সুন্দরী। আপনি বুঝবেন না। আচ্ছা, আপনাকে কিভাবে বোঝাই? ধরুন, ছোট্ট একটা রুম, সেখানে শত শত বই ভেতরে আছে। বইয়ের কিন্তু একটা আলাদা ঘ্রাণ আছে, সেটা এভাবে নিতে হয়।
যেন শত শত চরিত্র, মজার সব চরিত্র আস্তে আস্তে করে আমার ভেতরে ঢুকে যাচ্ছে। আচ্ছা, আমি কি বলেছি সেটা কি বুঝতে পেরেছেন আপনি? আতিল্লা ইলহান, আহমেদ হামিদি এবং অগুজ আতায়, তারপর ওরহান পামুক, তারপর একটু থেমে একটা বিরতি নিন। অনেকটা এরকম। দূর থেকে দেখলে তাকে খুব সাধারণ মনে হবে, কিন্তু তাকে বুঝতে পারলে পাগল করে দেবে। আমি তাকে একবার কিস করেছিলাম, একবার, জাস্ট একবার করেছি। 1 সপ্তাহ হসপিটালে ছিলাম, আমার ঠোঁট পুড়ে গিয়েছিল। সত্যি, সে এমনই একটা মেয়ে। আমি কি আর কিছু বলবো? ওকে, বলছি। তার চোখ দুটি এস আয়হানের মতো, নাকটা ইলহান বেরকের, তার চুল, কসম করে বলছি, একদম জেমাল সুরাইয়া। সত্যি আপনি তাকে অনেক ভালোবাসেন। মাশাল্লাহ, আপনি তো বুঝে ফেলেছেন। এভাবে কেউ আমাদের দেখে ফেললে আমার লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে। এখন আপনি ঠিক আছেন? আপনি কি বাসায় একা যেতে পারবেন? আমি তাহলে কি করব? কি করব আমি, বলুন তো? আয়েশাকে ছাড়া আমি থাকবো কিভাবে? শুনুন, জীবন থেমে থাকে না। এমন জীবন নিয়ে বেঁচে থাকার আসলে কোনো মানে নেই। তাই যাই হোক না কেন, কিছুই যায় আসে না। আপনার জীবন তাহলে চলতে থাকুক। আমার জীবন আর কোনোভাবে চলছে না, থেমে গেছে। কি করছো তুমি? কিছু না। কি হয়েছে? এত ভয় পেলে কেন তুমি? সদরুদ্দিন, কি করছো? কি করছো তুমি? তোমার একটু রিল্যাক্স করা দরকার সঙ্গুল। ব্যথা পাচ্ছি তো, ব্যথা পাচ্ছি সদরুদ্দিন। আরে থামো না, ভয়ের কিছু নেই। চলো, আজ আমরা শপিং এ যাব। আমাকেও নিয়ে যাবে? তোমাকে আর কে নিয়ে যায়? তোমার আজ কি হয়েছে বলো তো? ওখানে এমন কেউ নেই যাকে জিজ্ঞেস করিনি। উফুক নামে কাউকে কেউই চেনে না। ওকে পেতেই হবে। আমরা কোথাও হয়তো কোনো ধরনের একটা ভুল করছি। আবার তাহলে খুঁজে দেখি। একটু দাঁড়াও। ইসমাইল কারায়েল যে কমিটি করেছিল ওই লিস্টটা একটু আমার কাছে এখনই নিয়ে এসো। দেখি কার কার নাম আছে ওই লিস্টে। ওকে ম্যাডাম। হ্যালো, মিস সেমা, আমি ইজেটাস ক্লিনিক থেকে বলছি। 10টায় একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল। হ্যাঁ মনে আছে, সময় মতো চলে আসবো। ওকে ম্যাম। ওকে, বাই। সদরুদ্দিন, তোমাকে অন্যরকম লাগছে। তোমার মনে খুব বাজে কিছু ঘুরছে।
আমি তোমার এই লুক চিনি। আচ্ছা, তুমি আমাদের ছেলের কিছু করবে না তো? ও আমার না, তোমার ছেলে। চুপ সদরুদ্দিন, তুমি চুপ করো, না হলে কেউ শুনে ফেলবে। আরে কেউ তোমার ছেলের কিছু করবে না। আমি কি সাইকোপ্যাথ নাকি যে একটা বাচ্চাকে মারবো? সাইকোপ্যাথ না। দেখো সদরুদ্দিন, ওর যদি কিছু করার চেষ্টা করো, আমি কিন্তু বাবাকে সব বলে দেব। আমরা দুজনেই কিন্তু শেষ হয়ে যাব। ঠিক আছে ঠিক আছে, সব সময় একই কথা বলার দরকার নেই। আমি নিচে ওয়েট করছি। ওই মেয়েটা গ্লোবাল ব্যাপার স্যাপারে খুবই আগ্রহী। কোন মেয়েটা? আরে ফেরিহা, মোস্তফার বোন। ও গ্লোবাল বিষয় নিয়ে সারাক্ষণ কথা বলে, দিনের বেলায় কথা বলে, রাতের বেলায় কথা বলে, এখানে সেখানে কথা বলে। ক্রেজি না? হ্যাঁ, শুনে তো ক্রেজি মনে মজা হচ্ছে। নিচ্ছ? আমার জীবনেরও একটা গল্প আছে, হিস্ট্রি আছে, এক্সপেরিয়েন্স আছে, মানে স্মৃতি আছে আর কি। কিন্তু ও কিন্তু তেমন মেয়ে না। গতকাল আমি ওর একটা ভিডিও দেখলাম, ও সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ আর বিশ্ব শয়তানদের নিয়ে আলোচনা করছে। মানে ও যেন এই বিষয়ে সব জানে, একদম ক্রেজি। তুমি কি জানো শয়তানের সবচেয়ে বড় কৌশল কি? কি বলো তো? আমি কিছুদিন আগে একটা বই পড়েছিলাম, দ্য ডেভিলস ট্রিক। সেখানে এটা লেখা ছিল। কি লেখা ছিল? এখন মনে পড়ছে না। তুমিও না। আর আমি এখানে ভাবছিলাম তুমি ইন্টারেস্টিং কিছু একটা বলবে। আরে ওকে খুশি করা তো ইম্পসিবল। গুড মর্নিং। গুড মর্নিং সেমা আন্টিন ল। আমাকে আন্টিন ল বললে? ভালো। কি বলবো, ব্রাদার ইন ল। ওহ, জুলফিকার। সেফের, চলো, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আসছি। কি হলো, হাসছো কেন? হ্যাঁ, আরে বড় ভাই, সেমা এসে তোমাকে ডাকলো আর অমনি তার সাথে চলে যাচ্ছ। আর একটু থাকো, আমাদের সাথে তুমি গল্প করো। দিন দিন তো মুরগি হয়ে যাচ্ছ। তাহলে তোমাকে এখন একটা গল্প বলি তাসকাফা। হ্যাঁ শুধু হ্যাঁ বললে কি হয়? গল্পটা কি বলবো? হ্যাঁ বলো। শোনো তাহলে। একটা সিংহ, বানর আর অন্য প্রাণীরা মিলে কাঠ খেলছিল, আর খেলতে খেলতে সন্ধ্যা হয়ে গেল। সিংহ খেলা রেখে উঠে গেল, বলল আমাকে এখন যেতে হবে বাসায়। আমার স্ত্রী আমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। বানর তখন একটু মজা নেওয়ার চেষ্টা করলো। সে তখন সিংহকে বলল, মহারাজ, আপনি এই বনের রাজা, আর আপনার স্ত্রীর ভয়ে চলে যাচ্ছেন। সিংহ তখন তার দিকে তাকালো, দেখল, আবার তার দিকে তাকালো এবং বলল, শোনো, আমার জন্য বাসায় বনের কোনো বানর অপেক্ষা করছে না, সিংহ অপেক্ষা করছে। আন্ডারস্ট্যান্ড? পরে আরেকটা গল্প শোনাবো। ভাই, কিছু বলতে হবে না, যা বলার আমি বলে দিয়েছি। একদম বুলসাই। এই জায়গা নাকি? জি ইসমাইল স্যার। মা, বাবা তার জিনিসপত্র সাথে নিয়ে এসেছে। দেখেছি সিনান, মানে এখন থেকে বাবা এখানেই থাকবে। সিনান, বাবা একটু ঘুমাতে দাও, ভালো লাগছে না। গুড মর্নিং। গুড মর্নিং। দেখো, এটা তোমার জন্য। আমার ঘুমটা আর হলো না, দাও। যাই নাস্তা রেডি করি। বাবা, তোমাকে দেখতে ভালো লাগছে না। পচা লাগছে
আমি কি তোমাকে কিছু বলেছি? কি হয়েছে? আয়েশা আন্টির জন্য এমন হয়েছে বাবা? তার কথা বলো না, ঠিক আছে? বাবা, তোমাকে আমি একটা জরুরি কথা বলতে চাই বাবা। বলো বাবা। ম্যাডাম, একজন লোক এসেছেন। কে এসেছে? আমাদের মুস্তফা স্যারের বাবা। কি? হ্যালো, আমি মোস্তফা কারাইলের বাবা। নাও। আর তুমি আমার নাতি সিনান, তাই না? তোমার কানে কি হয়েছে দেখি? তুমি কিভাবে এটা করলে বাবা, দেখেছো? হ্যাঁ বাবা, আমি দেখেছি। অনেক কিউট দাদু হয়েছে। আমাকে ভেতরে আসতে বলবে না মোস্তফা? আমার সাথে এদিকে এসো। হ্যালো আয়শা, তোমাকে অনেকবার ফোন করেছিলাম কিন্তু তোমার ফোন বন্ধ। তোমার জন্য অনেক টেনশন হচ্ছে। তুমি হয়তো এখনো আমার উপর রেগে আছো। জানি না কিভাবে আমাকে ক্ষমা করবে। ভয়েস মেসেজটা পেলে আমাকে ফোন করো। তোমাকে খুব মনে পড়ছে। তুমি আসলে কি করতে চাইছো? তুমি তো এত বছর আমাদের কাছে ছিলে না, আর এখন এসে নানান আদিক্ষেতা দেখানোর চেষ্টা করছো। তুমি এখানে কেন এসেছো? তোমার সাথে জরুরি কথা বলো তো। তোমার সাথে আমার কোনো কথা নেই, আমি কোনো কথা শুনবো না। তুমি এখান থেকে চলে যাও। শোনো, এটা দেশ ও জাতির ব্যাপার, এটা খুবই গুরুত্বপূর্ণ। সংসদ সদস্য আবার হয়েছে কবে? প্রায় 1 সপ্তাহ। দেখো, আমরা মাদকের বিরুদ্ধে লড়াই করবার জন্য একটা কমিশন গঠন করেছি। রাষ্ট্রের সদস্য হিসেবে আমরা মাদক চোরাচালানকারী যে কাউকেই খুঁজে বের করব। তাই অবশ্যই তুমি আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্ব পালন করবে। আর তারপর তুমি এই বাহিনীর হয়ে কাজ করে বাহিনীর মুখ উজ্জ্বল করবে মোস্তফা। তুমি কি আমার সাথে মজা করছো? রাষ্ট্রের সিরিয়াস বিষয় নিয়ে কখনো কোনো মজা করা হয় না মোস্তফা। ফেরিহার কোনো খবর জানো তুমি? অনেক মজা তুমি করে ফেলেছ। চলে যাও এখান থেকে। বাবা হিসেবে আমি আমার প্রায়শ্চিত্ত করে নেব। ঠিক আছে, আমরা সবকিছু কাটিয়ে উঠব। বাবা এবং ছেলে হিসেবে আমরা একসাথে দেশ থেকে সকল নোংরামি দূর করব। দারুণ একটা আইডিয়া। তাহলে তোমাকে দিয়ে শুরু করা যাক, কি বলো তুমি? তুমি কি আমাকে এতই ঘৃণা করো মুস্তাফা? না, যার অস্তিত্বই নেই তাকে ঘৃণা করবো কেন? আমি পাগল নাকি? আমার দিকে তাকাও, আর কখনো এখানে এসে দেখা করবে না। তোমাকে এটাই আমার লাস্ট ওয়ার্নিং, মনে রেখো। তাহলে ময়না তদন্তকারী কি বলেছিল? সে অনেক কিছু বলেছে, আয়েশার ওপর দোষ দিয়েছে। আমার মনে হয় মিথ্যা বলছে। এখানে অবশ্যই কিছু একটা ঘটছে।
তাহলে তুমি নিজের ইচ্ছায় সমস্যায় পড়তে চাচ্ছ। হ্যাঁ গুরজান, চলো আমরা তদন্ত চালিয়ে যাই। এটাকে ফসকে যেতে দেয়া যাবে না। গুরজান, তুমি এখনো এখানে কেন? আজ রাতে তোমার এঙ্গেজমেন্ট, তাই না? আমি এখনই চলে যাচ্ছি, কিছু জরুরি কাজ ছিল তাই এসেছিলাম। এক সেকেন্ড। হ্যালো। আজ রাতে তোমার অফারটা কি কনফার্ম নাকি? অবশ্যই, এটা এটিলারে 8টায়। ঠিক আছে, আমি আসবো। ভয় পেও না, কিছুই হবে না। কে বললো আমি ভয় পেয়েছি? না, কেউ বলেনি। মানে আমি বললাম আর কি, শুধু কথার কথা। আমি ভয় পাইনি, চিন্তা করো না। মানে মন খারাপ করো না। আমি ভয় পাচ্ছি না, মানে কিছুই হবে না। সাফার, হ্যাঁ বলো। আমার খুব ভয় লাগছে, যদি কিছু হয়ে যায়। প্লিজ সেমা, এভাবে বলো না, আমিও ভীষণ টেনশনে আছি। ডাক্তার কি বললো? ভয়ের কিছু নেই, ব্রেনের সিটি স্ক্যান পুরোপুরি ঠিক আছে। আমার ভয় হচ্ছিল যদি এটা ব্রেন টিউমার হয়, তাহলে ভুলে যাওয়ার কারণ কি হতে পারে ডক্টর? আচ্ছা, অনেক কারণ থাকতে পারে, ভিটামিনের অভাব, ক্লান্তি, মানসিক চাপ। আমি শুধু এইটুকু বলতে পারি যে আপনার ব্রেনে কোনো রোগ নেই। সত্যি কথা বলতে কি, আমার সেমার মাথা যেন একেবারে কম্পিউটারের মতো। আমার বিশ্বাস আমার সেমার কোনো কিছুই হবে না। তবু ওকে হালকাভাবে নেবেন না, মাঝে মাঝে চেক আপের জন্য আসবেন। আমরা অবশ্যই আসবো ডাক্তার। ঠিক আছে তাহলে। থ্যাংক ইউ সো মাচ। আসি। দেখো, ভয় পাওয়ার কিছুই নেই, কিছুই হয়নি। হ্যাঁ বলুন। হ্যালো মিস্টার সেফের, আমি হেতিস। হ্যাঁ বলুন মিস হেতিস। যাক, চিনতে পেরেছেন, খুব ভালো। না, সেটা ঠিক আছে। কি খবর, কেন ফোন করেছেন? আপনার সাথে আমার কিছু কথা বলার আছে। কোন ব্যাপারে? আমি যখন আসবো তখন বলবো। আমি এখন এতিমখানায় আছি। আমি আধা ঘন্টার মধ্যে আসছি। কে এটা? হেতিস, মেলিসার ভাগ্নি, মনে আছে সে বাবার কাছে যে হেল্প চেয়েছিল? তোমাকে কেন ডাকছে? সে বলল আমার সাথে তার কিছু কথা বলার আছে। তাই নাকি? আর তুমি সরাসরি তার কাছে যাবে সাফার? তো আমার কি করা উচিত ছিল সেমা? ওকে এখানে ডাকা উচিত ছিল। চলো গাড়িতে ওঠো, তোমাকে নামিয়ে দিয়ে আমি ওখানে না না, মেয়েটাকে ওয়েট করাতে হবে না, আমি নিজেই যাচ্ছি। চলো না। সাফার, তোমার আংটিটা কোথায় বলো তো? আমি এখনো অভ্যস্ত হতে পারিনি, সকালে বাথরুমে ভুলে রেখে এসেছি। খুবই ভালো। তোমার এই ভান করা অনীহা আর ঈর্ষা আমার খুব ভালো লাগে। তাহলে ইদানিং তুমি এই লোকটিকে দেখোনি? না, সে অনেক বছর ধরে নিখোঁজ। হঠাৎ করে সে হাজির হয়েছে, আবার পার্লামেন্ট মেম্বার হয়ে গেল। আমাকে একটা বাহিনীর প্রধান করে মাফিয়াদের বিরুদ্ধে লড়াই করতে চায়। তুমি কি বললে? আমি আর কি বলবো, আমি তাকে চলে যেতে বলেছি। কিন্তু এটা তোমার জন্য একটা বড় সুযোগ। তার কাছ থেকে আসা যে কোনো সুযোগ জাহান্নামে যাক। আর আমি যদি সেটা মেনে নিই, তবে এক সময় আমরা একে অপরের মুখোমুখি দাঁড়াবো। দেখো মোস্তফা, তুমি যদি নিজে একটা সিদ্ধান্ত নাও আমি তোমাকে দোষ দিতে পারি না, কিন্তু যদি আমার পথে বাধা হও তাহলে আমাদের রাস্তাগুলো একসাথে মিশে যাবে। এই বয়সে জেলে যাওয়ার কোনো রকম ইচ্ছে আমার নেই। সরি। হ্যাঁ ফেরিহা, বলো। ভাইয়া, উফুককে খুঁজে পেয়েছি, বিজেন হোটেলে আছে। ঠিক আছে, তুমি ওর উপর নজর রাখো, আমি এখনই আসছি। ওকে। ফেরিহা অপুকে খুঁজে পেয়েছে। এটা কি সত্যি? যাও, ওকে এক্ষুনি ধরে আনো। ওকে আবার মেরে ফেলো না। ওই সেই লোক যে আমাদের আদিল তোফানের কাছে নিয়ে যাবে। কিন্তু আমাদেরকে এখন আলাদাভাবে যাওয়া উচিত। সবকিছু ঠিকঠাক আছে তাই না? হোটেলের সিকিউরিটি ম্যানেজার ফোন করেছে। খুব ভালো। তুমি এখানেই থাকো, কিছু হলে সাথে সাথে আমাকে জানাবে, ঠিক আছে?
কমিশনারকে কিছু বলোনি তাই না? স্যার আপনি একদম চিন্তা করবেন না। ভালো। আচ্ছা ওই রেডিওটা তুলে নাও, এভাবে ফেলে রাখা যাবে না। ওরা দিন দিন বড় হয়ে যায়, এটা খুবই আশ্চর্যজনক। ও অলরেডি বড় হয়ে গেছে তাই না? সদরুদ্দিন, তুমি বারবার মিররের দিকে তাকাচ্ছ কেন? কেউ কি আছে ওখানে? না। থামো থামো, আমরা পৌঁছে গেছি, এখানেই রাখো। সদরুদ্দিন, তুমি কি আসছো না? না, তুমি যাও, আমি ওয়েট করছি। অদ্ভুত।
সরো 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 সরে যাও, ধুর, চুপ করো, চুপ। উফুক কোথায়? কে? উফুক বাবা, উফুক। উফুক কোথায় আছে? আমাদের এগুলো একবার দেখে নেওয়া উচিত। আমার দিকে তাকা, সত্যি বল, না হলে তোকে মেরে ফেলবো। আমি জানি না, সে চলে গেছে। ভাই তুমি ওর সাথেই থাকো। নিচে থাকো, নিচে থাকো। হ্যান্ডস আপ, হ্যান্ডস আপ। একদম নড়াচড়া করবে না, নইলে ওকে কিন্তু মেরে ফেলবো। ওকে ছেড়ে দাও, প্লিজ আমাকে কেউ বাঁচান। সত্যি মেরে ফেলবো। সালে সে নিচে যাচ্ছে, নিচে যাচ্ছে। এখনই লিফট ধরো, কামন কামন। এক্ষুনি যাচ্ছি। শান্তভাবে জায়গাটা ক্লিয়ার করো, সবাই এখান থেকে সরে যান, প্লিজ প্লিজ। সবাই সরে যাও। এসো ভাই, এসো, পালিয়ে যাচ্ছে, এসো। লিফটে আর কেউ ছিল না? ছিল, কিন্তু একটু আগে নেমে গেল। হাঁটো ভাই, এখান থেকে চলে যাও। কি হয়েছে? ওরা চলে গেছে স্যার। তুমি কি মনে করো এতে কাজ হবে? এটা ইতিমধ্যেই কাজ করেছে, বিশ্বাস করো, ভেতরে যাও। খালাকে মিস্টার বাহারের কাছে মিথ্যা বলতে হয়েছিল। সেও স্বাক্ষর করেছে, তাই না? করেছে কারণ ওরা আমাকে মেরে ফেলতে যাচ্ছিল। আমি এখন বুঝতে পারছি। যাই হোক, আমাকে বলেছো, ভালো হয়েছে। আমি বলেছি বলবেন না, খালা শুনলে খুব রাগ করবে। চিন্তা করো না। ও সেফের ম্যানেজার, অনেক বছর হলো তুমি আসোনি। কাজকর্ম নিয়ে একটু ব্যস্ত ছিলাম ম্যানেজার, দুঃখিত আসতে পারিনি। আছি, একদিন এসো, চায়ের দাওয়াত রইল। ঠিক আছে ম্যানেজার, চিন্তা করবেন না, আসবো একদিন। আপনি? হ্যাঁ, আমি এই এতিমখানায় বড় হয়েছি। দোস্ত দেখো, কথা বলো, নইলে আমি তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দেব। না, আমরা তাকে মিস করেছি। কিভাবে মিস করলে ভাইয়া? এটা তো হয়ে গেছে ফেরিয়া, এখানে অন্য কেউ আছে। ভাইয়া, আমি উফুকের ছবি পেয়েছি, সে একটা লোকের সাথে কথা বলছে। কার সাথে? এটা বের করতে পারিনি, কিন্তু আমি পারবো, শুধু আমাকে একটু সময় দাও। ফেরিহা, আমাদের হাতে সময় নেই, এখন যা করার তাই তুমি করো। ওকে কি করবো? সে অপরিচিত কেউ না, সে আমাদের সাথে আছে। বন্ধু, আর বিরক্ত করো না, ওকে ফেলে দাও। আরে তোমরা কি করছো? কি? তুমি কোনোদিন একজন পুরুষের মুখ খোলাতে পারো, তুমি আসলে টেকনিক জানো না, সেটাও কি তোমাকে শেখাতে হবে? ভাই তুমি কি করছো? আমি পড়ে যাচ্ছি, থামো ভাই, দয়া করে থামো, তোমাকে রিকোয়েস্ট করছি। চুপ করো, এখন বলো এগুলো কি? কথা বলো, না হলে মাটিতে ফেলে দেব। কাউকে মেরে ফেলবে। আচ্ছা ঠিক আছে, ওরা কাকে মারবে বলো? আমি নাম জানি না, কিন্তু তারা বলল সে গুরুত্বপূর্ণ ব্যক্তি। এটা কি জিনিস? মাথা খারাপ করো না। শপথ করে বলছি আমি জানি না, ওরা লোকটাকে ওখানে গুলি করবে, আমি এতটুকুই জানি। যদি জানতাম তাহলে তো বলতাম। ধরো ওকে, ধরো ওকে, ধরো ধরো ওকে। হায় আল্লাহ, এগুলো কি আমাদেরকে খুঁজে বের করতে হবে? ফেরিয়া কি এগুলো জানতে পারে? সে জানবে। তুমি কি নিতে পারবে? হ্যাঁ পারবো। ওকে ভালো করে জিজ্ঞাসাবাদ করো, কিছু জানতে পারলে আমাকে বলবে, ঠিক আছে? মুভ। ঠিক আছে, আমি যাচ্ছি। সাবধানে হাঁটবেন ম্যাডাম।
হায় রে। সঙ্গুল, তুমি ঠিক আছো? ওই পাগলটা প্রায় আমাকে মেরেই ফেলেছিল। চিন্তা করো না, আমি তার নাম্বার প্লেট দেখেছি। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম সাদরুদ্দিন। ভয় নেই, ধন্যবাদ ভাই, তুমি আমার স্ত্রীর জীবন বাঁচিয়েছো। চলো।